মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহবুব। ওয়াহিদ ভাই, আপনার কাছ থেকে বাংলাদেশের ফ্যাসিজম যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ফ্যাসিজম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর জন্ম, এর অবস্থান, সময়ে সময়ে রাজনীতিতে এই যে ফ্যাসিজম কালচারটা, এটা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে এই ফ্যাসিজমটা বিকশিত হলো কখন থেকে, কিভাবে? ধন্যবাদ সাইদ ভাই। আপনার মানব টিভির সমস্ত কলাকৌশলী থেকে পরিচালক, কলাকৌশলী প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা আমাদের এই আলোচনাগুলো দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আপনি দেখেন, চমৎকার একটা কোশ্চেন করেছেন যে আসলে বাংলাদেশে কখন থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হলো, বা কিভাবে বাংলাদেশে বিকশিত হলো, বা কিভাবে, আমি যদি এভাবে বলে থাকি, অথবা ফ্যাসিবাদের বীজ কিভাবে বাংলাদেশে রোপিত হলো। ফ্যাসিবাদ কিন্তু একদিনই হয়নি। আজকে আমরা হাসিনাকে সবাই ফ্যাসিবাদ বলতেছি, যে অনেকে লেডি হিটলার বলতেছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন বিশেষণে হাসিনাকে আখ্যায়িত করতেছে। কিন্তু হাসিনা একদিনে যেমনি বেড়ে ওঠেনি, এর পিছনের ইতিহাসগুলো আমি যদি একেবারে এভাবে ক্যাটাগরিক্যালি যদি এই বিষয়টাতে আপনি যদি আমাকে আলোচনা করতে বলেন, বা যদি আমাকে অ্যালাউ করেন, তাহলে আমি এভাবে বলবো যে দেখেন, 1971 সালে লক্ষাধিক প্রাণের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। 56,000 বর্গ মাইলের একটা ছোট্ট একটা ভূখণ্ড পেয়েছি। সেখানে আমাদের তখনকার জনগোষ্ঠী ছিল প্রায় 7 কোটির মতো। এই 7 কোটি জনগোষ্ঠীর একটা লাল সবুজের পতাকা, লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশটা পেলাম, আমাদের এই 1971 সালে আমাদেরকে এই দেশটাকে গড়ার জন্য একটা সুন্দর সুযোগ আমাদের হাতে এসেছিল। বাট সেই সুযোগটা আমরা যোগ্য নেতৃত্বের অভাবে সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারিনি। এবং বাংলাদেশটাকে যেভাবে ফলে ফুলে সুশোভিত করার কথা ছিল, বাংলাদেশটাকে যেভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি উজ্জ্বল করার দরকার ছিল, বাংলাদেশটাকে যেভাবে ইন্টারনালি ডেভেলপ করার দরকার ছিল, সেটা আমরা পাইনি যোগ্য নেতৃত্বের কিন্তু অভাবে। কেন? আমি এই কেন জবাবটি দিচ্ছি, এই জবাবটার মধ্যে আপনার আগের যে কোশ্চেনটা, যে ফেসিবাদের উৎপত্তি বা বিকাশ, এটা পেয়ে যাবেন। দেখেন, আমি যদি এভাবে বলি যে 1971 সালে আমাদের যে এক রক্তক্ষয়ী 9 মাসের মুক্তিযুদ্ধ শুরু হলো, আমাদের দেখেন এমন একটা দেশ বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো তর্ক বিতর্ক থাকতে পারে। বাংলাদেশ এমনই একটা দুর্ভাগা দেশ, এই দুর্ভাগা দেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে শুরু হয় 7ই মার্চের। আমি যদি এভাবে একটু অগ্রসরী, সাইড আমাকে একটু অ্যালাউ করবেন, হয়তো আমার কথাগুলো একটু বড় হতে পারে, বাট আমাকে আসলে এই কথাগুলো বলতেই হবে, তা কারণ মানুষের আসলে সঠিক ইতিহাসটা জানার দরকার। দেখেন, 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণটা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, ফাইন। কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেম, যে বড় যে সমস্যাটা তৈরি হয়েছে, শেখ সাহেব কিন্তু সেখানে স্বাধীনতার ঘোষণাটা দিতে পারেননি, সে দেননি। বরং শেখ সাহেব তখনও পর্যন্ত পাকিস্তানের ক্ষমতার মসনদে কিভাবে বসা যায় তার জন্য আলাপ আলোচনা, কন্টিনিউয়াসলি আলাপ এটা তো আলোচনা একটা করেছেন। ন্যাচারাল বিষয় ছিল, যেহেতু আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, বঙ্গবন্ধু অবিয়াস প্রধানমন্ত্রী হওয়ার কথা, পাকিস্তানিরা সেটা মানল না, জনগণের রায় মানল না, এই জন্যই তো দ্বন্দ্ব সংঘাত। তাহলে শেখ মুজিব তো চাইবেনই সংঘাত থামিয়ে দিতে এবং নেতৃত্ব দিতে। অ্যাবসলিউটলি, আপনি ঠিক বলেছেন। আওয়ামী লীগ এবং শেখ মুজিব
সবচেয়ে বেশি আসনে 70 নির্বাচনে আসনে বিজয়ী জয়ী হয়েছেন। হয়েছে, তাহলে তারই ক্ষমতায় যাওয়ার কথা। যেহেতু ক্ষমতাটা হচ্ছে না এবং সে সারাক্ষণ শুধু লিয়াজু করতেছে, আলোচনা করতেছে, 23শে মার্চ পর্যন্ত সে আলোচনার টেবিলে। মনে হচ্ছে এই যদি ইয়াইয়া খান, এই যদি টিক্কা খান যদি আলোচনায় রাজি হয়, আমাকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তাহলে স্বাধীনতা যুদ্ধের দরকার নেই। এইটা ছিল তার মোটিভ, এটা ছিল তার মানে কার্যক্রমটাকে যদি আমরা এভাবে চিন্তা করি। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন, না, আমি এখন আপনার এই কথায় আরো একটু যে গভীরে যেতে চাই, ফ্যাসিজমে আমরা আসব। এই যে স্বাধীনতার যুদ্ধটা হলো যখন একান্তই মানুষ বাধ্য হয় তখন তো যুদ্ধে যায়। যুদ্ধটা তো কেউ সক্ষরে করে না। না, পাকিস্তানিরা যেহেতু এই গণতান্ত্রিক অধিকার দিল না, তখনই তো যুদ্ধের প্রশ্ন আসলো। এই অধিকার প্রয়োগের জন্য, অধিকার বাস্তবায়নের জন্য তো প্রথমে সাধনা করতে হবে। সাধনা করে যদি না হয় তাহলে যুদ্ধ করতে হবে। তে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করতে চাইছেন? আমি দেখেন, আপনি যে কথাটা বলছেন এটা ঠিক আছে। যদি আমি আমার অধিকারটাকে বুঝে যদি না পাই, তাহলে আমাকে অনেকে যে বাংলায় যেভাবে কথা বলে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আমাকে বাঁকা পথে হাঁটতে হবে। অর্থাৎ ওই সময় যুদ্ধে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, কথাটা ঠিক আছে। কিন্তু আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে আপনি 7 কোটি মানুষকে যুদ্ধে ঠেলে দিচ্ছেন। আপনার এই 7 কোটি মানুষকে যুদ্ধে ঠেলে দেওয়ার আগে আপনার একটা প্রিপারেশন থাকা দরকার। আপনার মেশিনারিজ কেমন রয়েছে, গোলাবারুদ কেমন রয়েছে, আপনি পাকিস্তানি এই সৈন্যদের সাথে যুদ্ধ করে পারবেন কিনা, আপনার একটা সোয়াট অ্যানালাইসিস করা দরকার যে আপনার স্ট্রেংথ কতটুকু, আপনার উইকনেস কতটুকু, আপনার অপরচুনিটি কিভাবে রয়েছে। এই বিষয়গুলো তো আমাদের স্বাধীনতা যুদ্ধে তো অ্যানালাইসিস বরং একটি ভাষণে কি বলা হয়েছে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলা হলো তোমাদের যা যা আছে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, তোমরা ট্যাক্স দেওয়া বন্ধ করে দাও। এই কথাগুলো বলা হয়েছে। এখন আপনি এই কথাগুলো বলে দিলেন, ঠিক আছে, কিন্তু এই কথাগুলো মৌখিকভাবে 7ই মার্চের ভাষণে আপনি বললেন। এবং সবচেয়ে সারপ্রাইজিং, এই ভাষণের শেষ অংশ পাকিস্তান জিন্দাবাদ শব্দটাও ছিল। আবার দেখেন, আপনি মানুষকে যুদ্ধে নামার জন্য উত্তেজিত করলেন, কিন্তু আপনি নিজে বেঙে লিডার হিসেবে কিন্তু আলোচনার টেবিলে 23শে মার্চ পর্যন্ত আপনি আলোচনা করলেন। তাহলে বিষয়টা কেমন হবে? এটা দ্বিচারিত নয় কি? না, হতে পারে আপনার কথা থেকে যে পয়েন্ট আসছে, এমন হতে পারে যে আপনি যদি বলেন যে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, সেটার সাথে দ্বিচারিতা হবে। বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ যদি কেউ বলে যে না আমরাই যুদ্ধের ডাক দিয়েছি, ইতিহাস তো বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সার্কামস্টেন্স এই দিকে চলে গেছে, যুদ্ধ লেগে গেছে, বঙ্গবন্ধু তো তখন গ্রেপ্তার হয়েছিলেন। তো এই জায়গায় যদি কেউ, যেমন হয় আমাদের দেশে, জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণাটাকেও স্বীকার করা হয় না, এমনকি আইন করেও বাতিল করা হয়েছে। আমরা এই জায়গায় যদি আসি, আপনার কথা সত্য যে এখানে দ্বিচারিতা আছে, কিন্তু আমি মূল পয়েন্টে এবার যদি যাই, আবার আমরা ব্যাক করব স্বাধীনতার এটা গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ, একটা জিজ্ঞাসা থাকবে। ফ্যাসিজমটা বাংলাদেশে কখন থেকে শুরু হলো, মূল কথায় যদি আসি। আমি আসতেছি, আমি ছোট্ট এখানে একটু কথা বলে নিই। যে দেখেন, এই যে শেখ মুজিব সাহেব 7ই মার্চের ঘোষণা দিলেন এবং 25শে মার্চ পর্যন্ত, 23শে মার্চ পর্যন্ত আলোচনার টেবিলকে ওপেন রাখলেন। বাই দিস টাইম কি হয়েছে আপনি দেখেন, রাজনৈতিকভাবে অদূরদর্শিতার একটা পরিচয় দিয়েছে শেখ মুজিব সাহেব। কিভাবে? আপনি বাই দিস টাইম এই যে আলোচনার যে খেলা, আলোচনার যে টেবিলে আলোচনার নাটক হচ্ছে, এবং বাই দিস টাইম পাকিস্তানিরা এক এক দিন 6টা করে ফ্লাইট পরিচালনা করে সৈন্য এবং যুদ্ধ করার জন্য যে সমস্ত মেশিনারিজ, গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র দরকার, সেটা কিন্তু তারা নিয়ে আসে। মানে তারা ওয়েল প্রিপেয়ার, তার প্রিপারেশন নিচ্ছে যুদ্ধ করার জন্য। আর আপনি বসে বসে আলোচনা করার জন্য, এটা দিয়ে আপনি কি বোঝাতে চান? এটা হচ্ছে তার যে রাজনৈতিক অদূরদর্শিতা, এটা আমি বলতে চাচ্ছি। এক, দ্বিতীয় হচ্ছে দেখেন, আপনি যুদ্ধের ডাক দিলেন, আপনি দেখেন 25শে মার্চের রাতের ঘটনাটা, যেহেতু বিষয়টা আসলে আমি একটু ছোট্ট করে বলে নিই। এই ইতিহাসগুলো চর্চা হওয়া দরকার, এই ইতিহাসগুলো বারবার আলোচনা হওয়া দরকার। স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা হবে কেন? পক্ষে বিপক্ষে থাকার কোনো কথা না, স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনা, এই বিষয়গুলো তো আমাদের থাকা উচিত না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। দেখেন,
25শে মার্চ রাতে তাজউদ্দিন সাহেব তার বাসায় গেলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বলল যে লিডার, আমাদের যে কোনো সময় গ্রেফতার হতে পারি, বরং আমরা পালাই এবং যুদ্ধের নীতি নির্ধারণগুলো আমরা করি, কিভাবে যুদ্ধ পরিচালনা করবে যে ইত্যাদি। কিন্তু শেখ মুজিব সাহেব তাকে বলল যে তুই বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমো। যখন তিনি ব্যর্থ হয়ে ফেরত আসলেন, এরপরে তোফায়েল আহমেদ সাহেব গেলেন। তোফায়েল আহমেদ সাহেব শেখ মুজিব সাহেবকে বুঝাতে গেলেন যে লিডার, যে যুদ্ধ তো যে কোনো সময় বেঁধে যাবে, আমাদের কি করণীয়, তার কথাও পাত্তা দিলেন না। এরপরে সর্বশেষ রাত্র 11:30টার দিকে ডক্টর কামাল হোসেন সাহেব শেখ মুজিব সাহেবকে বুঝাতে গেলেন, সবাইকে উনি না করলেন, উনি ওই পাশায় গো ধরে বসে রইলেন। বরং এটাকে যদি আমরা এভাবে বলি যে শেখ মুজিব সাহেব অসহায় আত্মসমর্পণ করলেন, অথবা মানুষকে 7 কোটি মানুষকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়ে সে পালিয়ে গেলেন পাকিস্তানে। আমার মনে হয় আমরা যদি এভাবে বলি খুব বড় দেশে হবে না। এই যে কথাটা রাজনীতি হিসাবে এই কথা, কিন্তু ওইখানকার বাস্তবতায় 3টা প্রশ্ন এখানে আসে। একটা হলো, যারা বলেন যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছিল, অতএব ভারত যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, তার অর্থ এই হতে পারে যে বঙ্গবন্ধু যুদ্ধটা চান নাই শেষ মুহূর্ত পর্যন্ত। আপনার এই কথা থেকে যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ চেয়েছিলেন ক্ষমতা। এটা আপনি বলেন, আমি বলবো নির্বাচিত হয়েছেন, ক্ষমতা তো চাই না, আচ্ছা, কিন্তু যুদ্ধ চান নাই, আমি এটা বলতে চাই। হয়তো এইরকম হতে পারে, এই কথা থেকে, এই তত্ত্ব থেকে একটা বিশ্লেষণ আসতে পারে যে তাহলে যুদ্ধটা ভারত চাপিয়ে দিয়েছে, না হলে যুদ্ধ হলো কেমনে, তাতে কোনো প্রিপারেশন নাই, আপনার কথা মতো কোনো কৌশলগত অবস্থানও নাই, নেতাদেরও তিনি দমিয়ে দিলেন কিংবা সরিয়ে দিলেন, এবং তিনি আবার গ্রেপ্তার হয়ে গেলেন। এবং গ্রেপ্তার হওয়াটা খুব ন্যাচারাল, কারণ আপনি বাসায় থাকবেন আর আপনার প্রতিপক্ষ আপনাকে অ্যারেস্ট করবে না, এটা তো হতে পারে। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেনের জন্ম দিয়ে দেয় শেখ মুজিব সাহেবের যে অসহায় আত্মসমর্পণ অথবা গ্রেফতার হওয়া, এখানে অনেকগুলো কোশ্চেন তৈরি করেছে। আজকে আমরা যে শুধুমাত্র একটা দল মানে স্বাধীনতার সমস্ত ক্রেডিট নেয় এবং অন্য মানুষের অবদানকে অস্বীকার করে, আমরা দেশবাসীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে স্বাধীনতার সঠিক ইতিহাসের চর্চাটা করতে আমরা ভুলে গেছি। আমরা কি ভুলে গেছি, নাকি এটা মাঝে একটা নিয়ন্ত্রণ, ওই যে ফ্যাসিজম, যে আমি যা ভাবি, আমি যা বুঝি, তার বাইরে আর কেউ ভাববা না, চিন্তা করবা না। যেমন গত সপ্তাহে দেখলাম যুগান্তর সম্পাদক বিশিষ্ট কবি পণ্ডিত আব্দুল হাই সিকদার এক বক্তব্যে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে মানুষ কতজন মারা গেছে। আসাফুদ্দৌলা সাহেবকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি ছিলেন সচিব না উপসচিব, তখন তিনি হিসাব নিকাশ করেছেন, বঙ্গবন্ধু তারা ডাকলেন, কি অবস্থা তোমাদের, বলে আমি তো মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, বলে কতজন মারা গেছে, মুক্তিযোদ্ধা কতজন শহীদ হয়েছে, তখন ইনি বললেন 21 না 22,000-এর মতো। তখন বঙ্গবন্ধু বললেন, এই তাহলে বাদ দেবো, এগুলো বাদ দেবো। তার মানে এই যে আমরা 3 লাখ 2 লাখ বা লাখ লাখ বলি, এই তথ্যগুলো উদ্ঘাটিত না হওয়ার এবং আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা না হওয়ার কারণটাও তো একটা বিষয়। তো এইভাবে অনেক জিনিসগুলোই এখন কেউ নাড়ে না, এগুলো নাড়লেই আপনাকে হয়তো আরো কোনো পাকিস্তানি আলবদর রাজাকার এইসব কথা দিয়ে দমিয়ে দেওয়া হবে। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এই বিষয়গুলো না, এখনো পর্যন্ত আজ থেকে 10 বছর পরে এই বিষয়ে আপনি আর সঠিক কোনো তথ্য পাবেন না। এখনো পর্যন্ত এটা সম্ভব, বাংলাদেশে কিছু সাক্ষী আছে, কিছু লোক জীবিত আছে, মুক্তিযোদ্ধা বেঁচে আছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আপনার এই মানব টিভির দর্শকদের জন্য, এবং এর মাধ্যমে গোটা বাংলাদেশকে। আমি এর আগেও বলেছি, এক্ষেত্রে এটা আমি খুব লাউডলি এন্ড ক্লিয়ারলি বলি, খুব বোল্ডলি, এতে মানে বলতে কোনো আমার আমি দ্বিধাবোধ করি না। এই জন্য দেখেন, আমরা যদি বলে থাকি স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমরা যদি তর্কের খাতিরে এটাকে ধরে নিই, তাহলে তৎকালীন সময় বাংলাদেশে 68,000 গ্রাম গ্রাম ছিল। প্রত্যেকটা গ্রামে তাহলে 44 জন সামথিং লোক মানুষ মরতে হবে। এবার আমি যদি সাইদ ভাই, সাংবাদিক সাইদ ভাইকে যদি জিজ্ঞেস করি, আপনার গ্রামে কি 44 জন মানুষ মারা গেছে? আমার তো এটা নট নেসেসারি যে আমি একই গ্রামে সমান হতে হবে না। কি আমার এলাকায় ধরেন আমার যে 28টা গ্রামকে আমি যদি আমাদের যে বড় মৌজা যেটাকে বলে তখনকার সময়ে, সেখানে তো
কই কোন মানুষ তো মারা আমরা যায় জানি, না। আপনার ইউনিয়নে 44 জন মারা 3 গেছে। ইউনিয়নের সমান কথা বলছি যে আমি। হ্যাঁ। আপনার থানায় 44 জন মারা গেছে কিনা, আমাদের পলিটিক্যাল সেন্স, আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে বেসটাকে মিথ্যার উপরে, হতাহতের যে সংখ্যাটা মিথ্যার উপরে দাঁড় করিয়ে কিন্তু দিয়েছে। আমাকে এখন প্রশ্ন এই হলো, কথাটা আপনি একজন মুক্ত চিন্তার মানুষ, আপনি একজন লয়ার এবং আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কথা তো আলোচনায় আসতে হবে, তথ্য কেউ শুধরাইয়া দিবে। জি। প্রশ্নটা হলো এই যে তখনও তো দেশে অনেক বুদ্ধিজীবী ছিলেন, রাষ্ট্রচিন্তক ছিলেন, রাজনীতি বিশ্লেষক ছিলেন, এখনো আছেন, গবেষক আছেন, এতগুলো ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও তো আছেন। এই বিষয়টা খোলাসা হলো না কেন, কেউ করছে না কেন? আচ্ছা, চমৎকার। আমি ঠিক আপনাকে এই পয়েন্টেই নিয়ে আসতে চাচ্ছিলাম, এটা কেন খোলাসা হলো না। আপনার এইটার সাথে আমাদের ওই যে মূল আলোচনা ফেসিজম, এর উত্তরটা এখান থেকে পাবে। আমাদের বুদ্ধিজীবীরা এই বিষয়টা কেন এই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা, হতাহতের সংখ্যা নিয়ে তাকে কেন খোলাসা করলেন না, এর মধ্যেই ফেসিজমটা লুকিয়ে আছে। ফেসিজমটা এখানেই লুকায়িত রয়েছে। কিভাবে আপনি দেখেন, এই যে 30 লক্ষ মানুষের এই বক্তব্যটা কোথা থেকে আসলো, আপনি দেখেন মরহুম সিরাজুর রহমান, বিবিসির যে সাংবাদিক, সে তার একটা সাক্ষাৎকারে বলেছে যে শেখ মুজিব সাহেব একটা বক্তব্যে 3 লাখ বলতে গিয়ে সেটাকে 3 মিলিয়ন্স বলে ফেলছে। এটা এই লন্ডনেই ঘটেছে। লন্ডন। সুরেশ ভাই আমাকেও বলেছেন, আমার সাথে আমি সেই ইন্টারভিউটা আমি নিজে দেখেছি। 3 মিলিয়ন্স বলে ফেলছে। এখন নেতা তো 3 মিলিয়ন্স বুঝে উঠতে পারেনি যে 3 মিলিয়ন্স না 3 লাখ। এখন নেতা 3 মিলিয়ন্স বলে ফেলছে, হুইচ ইজ যে 30 লাখ। এরপর থেকে এখন এইটা যে নেতাকে শুধরিয়ে দিবে, এই বুকের পাটা তৎকালীন সময় কারো ছিল না। কারণ হচ্ছে শেখ মুজিব সাহেবের যে ব্যক্তিগত যে আচরণ, যে সে সবাইকে তুই করে বলতেন, ধমকের সুরে কথা বলতেন, বলতো যে তুমি কি বেশি বুঝো, আমি বলে ফেলছি। এই যে ফেসিজম স্টার্ট শুরু হলো। আপনি দেখেন ফেসিজম কিভাবে সাহেব যে এখান থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে সে পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডনে আসলো, লন্ডন থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে গেলেন। এখন বাংলাদেশে গিয়ে ওনার যে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিগুলো, সর্বপ্রথমেই যেটা আমাদের দরকার, যেখানে সে সবার আগে যেই প্রবলেমটা শুরু হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে ধরেন একটা সংবিধান, একটা সুন্দর সুসংগঠিত বাস্তবসম্মত একটা সংবিধান রচনা করার দরকার ছিল। কিন্তু 72 সালে আমাদের একটা সংবিধান রচিত হলো। সেই সংবিধানটা কে রচনা করলেন? ডক্টর কামাল হোসেন সাহেব। ডক্টর কামাল হোসেন সাহেব একক বুদ্ধিতে ইন্ডিয়ার সংবিধানকে কপি করে লিখে এটা বগলদাবা করে ইন্ডিয়াতে চলে গেলেন, তারপর লন্ডন ঘুরে সেটা দেখালেন। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। 1947 সালে যখন দেশ বিভাজন হয়, বিভাগ হওয়ার পরে পাকিস্তান তাদের সংবিধান রচনা করার জন্য 9 বছর সময় নিয়েছে। 56 সাল পর্যন্ত তারা ওয়েট করেছে একটা সংবিধান রচনা করার জন্য। আচ্ছা, ইন্ডিয়া সময় নিয়েছে প্রায় 3.5 থেকে 4 বছরের, 3.5 বছর থেকে 4 বছর সময়। এবং সংবিধান রচিত হয় সবসময় একটা গণপরিষদে, অনেকগুলো লোকের মাধ্যমে। বাংলাদেশে ডক্টর কামাল হোসেনকে দিয়ে এক লোকের মাথার যা আসলো তা লিখে, এই যে সংবিধান এবং তাড়াহুড়া করে লেখে, এক্ষেত্রে শেখ মুজিব সাহেব তো তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তার যে সুন্দর দায়িত্বশীল আচরণ পালন করা দরকার ছিল সেটা তো হয়নি। এই যে সংবিধান, এই জায়গাতে একটা প্রশ্ন করি, আপনার যদি ধারাবাহিকতা নষ্ট না হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে ঘোষণা দেওয়া হয়েছিল, সুলিখিত যে ঘোষণা আছে, আর আমাদের সংবিধানে যে রাষ্ট্রচিন্তার কথা বা মূলনীতির কথা বলা হয়েছে, এটাও তো সাংঘর্ষিক না? ডেফিনেট। আপনি দেখেন আমাদের যে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা রয়েছে, সেখানে সম্ভবত 18টা ক্লোজের মতো রয়েছে, আর্টিকেল 18টা। আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, 1 থেকে 11 পর্যন্ত যে প্রক্লামেশন রয়েছে, এই আর্টিকেল, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে আর্টিকেল রয়েছে, এখানে বাংলাদেশের মানে শেখ মুজিব সাহেব কিভাবে ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার কথাগুলোই বলা হয়েছে। এখানে 1947 সালের ঘোষণাকে উল্লেখ করা, 1947 সালের যে দেশ বিভাজন হলো, পার্টিশন হলো, এটা বলা নেই। ইভেন 1952 সালের যে ভাষা আন্দোলন, আমরা আজকে যেই ভাষায় কথা বলতেছি, এই ভাষা সেই প্রক্লামেশনের মধ্যে নেই।
ইভেন 1969 সালের গণ অভ্যুত্থানের কথাও সে প্রক্লামেশনে, আপনি প্রক্লামেশন তো আপনি যখন দিবেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। হুট করে তো বাংলাদেশ না, স্বাধীন হয়ে আকাশ থেকে পড়েনি। তো আর হয়নি। আকাশ থেকে না, বাংলাদেশ আমরা এই প্রেক্ষাপটে, এই যে প্রেক্ষিতে, এই জায়গায় এসেছে। 1947 সাল থেকে 1971 সাল, এই যে 23 বছর বাংলাদেশকে শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, শাসিত হয়েছে পাকিস্তানিদের দ্বারা, এই কথাগুলো আপনার প্রক্লামেশন মানে এই নিপীড়নের কারণ, বৈষম্যের কারণগুলো বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্তে চলে আসতে হবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আসলেন, কিন্তু এই কথাগুলো নাই। তাহলে আপনি দেখেন এই যে ফেসিজম সংবিধানের মাধ্যমে দ্বারা শুরু হলো, এবং দেখেন শেখ মুজিব সাহেব কেমন কতটা অহংকারী ছিলেন, যে শেখ মুজিব সাহেব সিরাজ শিকদারকে হত্যা করে পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় হুঙ্কার মেরে দম্ভ করে বলেছিলেন, কোথায় আজ সেই সিরাজ শিকদার? পার্লামেন্টে আব্দুল মালেক উকিলকে হত্যা করেছে। আপনি এই যে গত কয়েকদিন ধরে যে বিষয়টা আসতেছে, যে মোজাম্মেল হক সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, গাজীপুরে যার বাসা, যে বিষয়টা ছাত্র জনতা তার বাসার উপর আক্রমণ করেছে, আপনি দেখেন এই মোজাম্মেল কতটা মানে সাইকোপ্যাথ হলে, কতটা মনুষ্যত্বহীন হলে নববধূ বরযাত্রা থেকে নববধূকে তুলে নিয়ে 3 দিন ধর্ষণ করে সেই নববধূকে হত্যা করেছে, এবং এবং সেই স্বামীকে হত্যা করে পাশের জঙ্গলে ফেলে দিছে। যখন এই বিষয়টা জানাজানি হয় তখন আর্মিরা মোজাম্মেলকে গ্রেফতার করে, তাকে আটক করে, আর শেখ মুজিব সাহেব আর্মিদেরকে সুপারিশ করলো যে মোজাম্মেলকে ছেড়ে দাও। শেখ মুজিব সাহেব কিন্তু সে বিচার করতে পারেননি, অনেকের বিচারগুলি করতে পারেনি। শেখ মুজিব সাহেব এই যে ফেসিজম তৈরি করার কারখানা, ধানমন্ডি 32 নম্বর, আপনি বলতে পারেন কিভাবে? দেখেন যে বাকশাল এই 32 নম্বর থেকে তৈরি হয়েছে। বাংলাদেশের যে মানে এই যে মানুষের স্বাধীনভাবে কথা বলার, কণ্ঠরোধ করার যে সংবাদপত্রগুলোকে কিন্তু বন্ধ করা হয়েছে। আচ্ছা, আপনি যদি একটু পজিটিভলি বলেন যে বঙ্গবন্ধু একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করলেন, জীবনে এত বছর জেল খাটলেন, রিক্স, এটাও তো একটা রিক্স, তাহলে তিনি হঠাৎ করে ফ্যাসিস্ট হয়ে উঠলেন কেন? বা এটাকে আপনি যদি ফ্যাসিজম বলেন, এটা কি 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 কারণে ঘটলো? তিনি বাকশাল করতে গেলেন কেন? আপনার কি ধারণা? দেখেন, শেখ মুজিব সাহেব চেয়েছিলেন ক্ষমতা, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন, ওনার যাতে কোনো প্রতিপক্ষ তৈরি না হয়। উনি প্রতিপক্ষ রাখতে চাননি, গণতান্ত্রিক ধারায় চলতে চাননি। এটাই যদি হয় তাহলে বাকশাল তৈরি করার কথা না। উনি ওনার নিজস্ব রক্ষী বাহিনী তৈরি করেছেন, মুজিব বাহিনী তৈরি করেছেন। তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে পারেননি। যদি বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে পারতেন তাহলে তো তার নিজস্ব প্যারামিলিটারিকে, রক্ষী বাহিনী তৈরি করার কথা ছিল। কিন্তু আমি আবার আপনার কাছে আসতে চাই যে বঙ্গবন্ধু যে একটা যুদ্ধের জন্য বা মানে জীবনে বারবার জেল খেটে একটা জাতির স্বাধীনতার জন্য কাজ করলেন, তিনি এই অবস্থায় গেলেন কেন? এটা কি সত্যি সত্যি আপনার কি ধারণা তিনি এই জায়গায় গিয়েছেন, নাকি তাকে এই জায়গায় যেতে বাধ্য হয়েছেন? মানে ভারত যেহেতু যুদ্ধে সাপোর্ট করেছে বা ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে যুদ্ধ করার তার প্ল্যান ছিল, অতএব যখন যুদ্ধে নেমেই গেছেন তখন ওদের মর্জির বাইরে আর যেতে পারেন নাই। এই দুইটাই হবে নাকি কোনো একটা? চমৎকার, আপনি খুব সুন্দর বলছেন যে দেখেন আমি এটাকে, কারণ ইতিহাস থেকে আমরা গালাগালিতে আমরা যেতে চাই না, ইতিহাসের সত্য নিগূঢ় তথ্য আমরা বের করতে চাই। এবং যেহেতু আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, আপনার তথ্য, আপনার অন্যান্য অনুষ্ঠানে আপনার বক্তব্য যেভাবে খুব ক্লিয়ার বক্তব্য আমি লক্ষ্য করেছি, তাতে আমার মনে হয়েছে যে আপনার কাছে প্রশ্ন করলে সঠিক তথ্যগুলো বেরিয়ে আসতে পারে, অথবা এই তথ্যগুলো বিশ্লেষণের জন্য অনুসন্ধানীদের কাছে খোরাক হয়ে যেতে পারে। আপনার ওই যে দেখেন, হয়তোবা মনে হতে পারে মাহবুব ভাই আজকে আমাদের প্রোগ্রামে আসছে শুধুমাত্র শেখ মুজিবের সমালোচনা করার জন্য। বিষয়টা একেবারে আমি এবার বলতে চাই না, দেখতে চাই না, বা কোনো দর্শক শ্রোতা যদি এভাবে চিন্তা করে সেটা হবে ভুল। বাট আমরা যেটা ফ্যাক্টস, যেটা ইতিহাসকে ইতিহাসের মতো করে আপন আলোয় আলোকিত হবে। দেখেন, সফলতার ইতিহাস লেখা হয় পৃথিবীতে, ব্যর্থতার ইতিহাস কেউ লেখে না। শেখ মুজিব সাহেব কি সফল ছিলেন? অবশ্যই সফল ছিলেন। কি কি বিষয় আমি সেটা বলতেছি। এর আগে আরেকটু বলে নিই, যেহেতু দেখেন শেখ মুজিব সাহেব, আপনি যে বললেন
এটা ডেফিনেটলি, কারণ শেখ মুজিব সাহেবকে গাইড করার মতো ওই সময়, তৎকালীন সময়ে যোগ্য কোনো লিডারশিপ তৈরি হয়নি। যে এবং শেখ মুজিব সাহেবকে যে পরামর্শ দিবে সেই পরামর্শ তিনি নিতেন না। এইটা তাইলে দুইটা কথা, এই কথাই আমার দুইটা কথা। আমি মানে এইটা একটা জটিল হয়ে গেছে জিনিসটা, এত বছর ধরে তথ্য বেরিয়ে আসছে না। এই জন্য আমার প্রশ্ন যে এই যে আপনি দুইটা কথা বললেন, যে শেখ মুজিব সাহেবকে গাইড করার মতো যোগ্য নেতা ছিলেন না, আর দ্বিতীয় কথাটা হচ্ছে শেখ মুজিব সাহেবকে তিনি অন্য কারো সাজেশন নেওয়ার মতো মানসিকতা তার ছিল না, মানে গ্রহণ করার ইচ্ছা বা আগ্রহ বা মানসিকতা ছিল না। এই দুইটা একটা সত্য হবে নাকি দুইটাই সত্য? আপনি দেখেন, এটাকে আমি আপনাকে বলি ঐতিহাসিকভাবে দেখেন, শেখ মুজিব সাহেবকে যিনি ইনফ্লুয়েন্স করতে পারতেন, যিনি প্রভাব শেখ মুজিব সাহেবের উপর রাখতে পারতেন, যার কাছ থেকে পরামর্শ, সেটা ছিল তাজউদ্দিন সাহেব। অত্যন্ত উঁচু মার্গের একজন লিডার ছিলেন, ট্যালেন্ট ছিলেন, পড়াশোনা ছিল। কিন্তু এই তাজউদ্দিন সাহেব কিন্তু, আমি যদি বলি একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজে, সেটা হবে সে কিন্তু ছিল একটা বিকৃত মাল। কারণ সে বাংলাদেশকে সবার আগে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার যে এই কাজটা করেছে, সেটা ছিল তাজউদ্দিন সাহেব, সেটাই ছিল তাজউদ্দিন সাহেব। এবার আসি যে এই তাজউদ্দিন সাহেব এবং শেখ মুজিব সাহেব এইটা দেশে যাওয়ার পরে সেটা বুঝতে পেরেছে, তার মন্ত্রিসভা থেকে কিন্তু তাজউদ্দিন সাহেবকে বের করে দিয়েছে। আচ্ছা, তাইলে আমরা আমি ছোট্ট আরেকটা বিষয় একটু বলে নেই, যে শেখ মুজিব সাহেব কিন্তু তাজউদ্দিন সাহেবকে তার মন্ত্রণালয় থেকে, তার মন্ত্রিত্ব থেকে বের করে দিয়েছে। কারণ ইন্ডিয়ার বাংলাদেশের উপরে যেভাবে প্রভাব বিস্তার করতে চাচ্ছিলেন, সেটা শেখ মুজিব সাহেব কিন্তু নেয়নি। আপনাকে এই ইতিহাসকে স্বীকার করতে হবে। শেখ মুজিব সাহেব বাংলাদেশে ফেরার পথে যখন ইন্ডিয়াতে নেমে ইন্দিরা গান্ধীকে কানে কানে সর্বপ্রথম যেই কথাটা বলেছে, সেটা হচ্ছে, আপনি আমার দেশ থেকে আর্মি কবে ফেরত নিয়ে আসবেন। এই জায়গাটায় আমি আসতে চেয়েছি। শেখ মুজিবকে ক্রেডিট দিতে হবে। আপনি সুন্দর তথ্য দেওয়ার জন্য। আমরা যতদূর জানি, আপনি জেনে খুশি হবেন, আমি এখানকার যে তৎকালীন প্রাইম মিনিস্টার, যিনি বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন, তার সাথে কথা বলেছেন, সহযোগিতা করেছেন, আমি তার ইন্টারভিউ নিয়েছি। এখানে আমার সাথে আরো অনেকে ছিলেন, আমি এটা লিখেছি, বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। তো সেখানে আমি দেখেছি যে বঙ্গবন্ধু এখান থেকে যখন ইন্ডিয়া গেলেন, সেখানে তিনি এই সৈন্য ফিরিয়ে নেওয়ার কথা কিন্তু বলেছেন ইন্দিরা গান্ধীর ভেরি ফার্স্ট ডায়ালগ। জি, এবং ইন্দিরা গান্ধী সেটা হয়তো সেটা আশ্চর্য হয়েছেন, ইন্দিরা গান্ধী মেনে নিতে পারেন, ধার্য হয়ে গেছেন। আচ্ছা, তাহলে আমি এই ক্রেডিটটা তো তাকে দিতে চাই। তাইলে স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে মানে পজিশন, যে আমি বঙ্গবন্ধুকে তো সজ্ঞানে এই ক্রেডিটটা দিতে চাই। শুধু কি এটাই আপনাকে, তাহলে একটা কথা, তাহলে তিনি যদি তাজউদ্দিন সাহেবকে বুঝে ফেলেন, দেরিতে বুঝেছেন, এবং তাকে তার প্রেসিডেন্ট থেকে তো বাদ দিচ্ছেন, এমনকি মন্ত্রিপরিষদ থেকে বাদ দিলেন, এই বাদ দিয়ে থাকেন, তাহলে তো সঠিক কাজটি করেছেন। ডেফিনেট। আমি আপনাকে এখানে, যেহেতু এই বিষয়গুলো ইতিহাসের পার্ট, ইতিহাসের সাথে জড়িত, আমি ছোট্ট একটা বিষয় বলে নেই। তাজউদ্দিন সাহেবের উপরে শেখ মুজিব সাহেব কেন ছুটেছেন? 3 অক্টোবর বাংলাদেশে, মানে 3 অক্টোবরের আগে কিন্তু ইন্ডিয়ান কোনো বাহিনী বাংলাদেশকে সাহায্য করতে আসেনি। এটাকে ভালো করে খেয়াল রাখবেন। বাট এই 3 অক্টোবরের আগে কিন্তু বাংলাদেশের অনেক জেলা স্বাধীন হয়ে গেছে। যেমন ধরেন আমার বাসা ঢাকায়, ধরেন এই যে আপনার বিক্রমপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, এই সমস্ত এরিয়াগুলো স্বাধীন হয়ে গেছেন। এগুলো জুন জুলাইয়ের দিকে স্বাধীন। এখন কেন স্বাধীন হয়েছে এর আবার অনেক ব্যাখ্যা। তখন ওই পাকিস্তানি বাহিনীর অ্যাটিটিউড কেমন ছিল, সেটা তাদের কিছু কিছু জায়গায়, আমি গতকালকেও পড়লাম যে বাংলাদেশি মানুষের নারী পুরুষের উপর অত্যাচার করতে গিয়ে বা গুলি করবে না, পাকিস্তানি সৈন্যরা কিন্তু কেঁদেও ফেলছে, তারা হত্যা করতে চায়নি। এখন আমি ওই ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না, আমি শুধু বোঝানোর জন্য যে স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ। কিন্তু তখনও পর্যন্ত যশোর, দক্ষিণাঞ্চলে বিশেষ করে যশোর, ওই বেল্টগুলো স্বাধীন হয়নি। 3 অক্টোবর যে চুক্তি হয়, একটা 7 দফার গোপন চুক্তি, যেই গোপন চুক্তিতে বলা ছিল যে
বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের কোনো, আমি যদি এক কথায় আর কি বলতে চাই, বাংলাদেশের মোটা কোনো- দাগে আর কি। মোটা দাগে বাংলাদেশের কোনো পররাষ্ট্র নীতি থাকবে না, বাংলাদেশের রাষ্ট্র চলবে ভারতীয় পররাষ্ট্র নীতির মাধ্যমে। সোয়েন্সো সাতটা এই চুক্তি সাইন করতে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম টেবিলে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই এই যে চুক্তি, এই চুক্তির মূল হোতাকে, এই চুক্তিটা কে? দিস ইজ তাজউদ্দিন সাহেব। এখন এই যে আসেন। ইন্দিরা গান্ধী জি। তাজউদ্দিন সাহেবের উপরে ভর করেছে, এবং তাজউদ্দিন সাহেব সর্বপ্রথম ইন্দিরা গান্ধীর সাথে 6 এপ্রিল মিটিং করে। 6 আচ্ছা, এখন এপ্রিল। আসেন আবার তাহলে আবার পিছনে যাই। তাহলে আপনি এই যে তাজউদ্দিন সাহেবকে আমি একটু শেষ করে দিই, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। তাহলে শেখ মুজিব সাহেব কিন্তু এটা বুঝে ফেলছেন যে আমার দেশের 30 লক্ষ হোক 3 লক্ষ হোক, বা এইতে সংখ্যা নিয়ে ডিবেট রয়েছে। যেমন আপনি যদি দেখেন অ্যান্থনির যে বই রয়েছে, অ্যান্থনি মাস্কারেনাস, জি। তার বই রয়েছে। আপনি যদি শর্মিলা বসুর যে ডেড রেকর্ডিং, এই বইগুলো দেখেন, সেখানে 2,80,86,000 বা 3 লক্ষ মানুষ মারা গেছে, যুদ্ধে শহীদ হয়েছে। যেতে পারে বলে তারা ধারণা দিয়েছেন। ধারণা করেছেন। এবং জি। বিশেষ করে শর্মিলা বসুর বই তো অনেক জায়গায় সে একেবারে সংখ্যাগুলোই বলেছেন। হাওয়েভার, যখন বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব দেখতে পারলেন, যে বুঝতে পারলেন ভারত আমাদের ঘাড়ে চেপে বসতেছে, সেখান থেকে সে বের হওয়ার চেষ্টা করলেন। এই যে বের হওয়া, এই সে কিভাবে হলেন বের হওয়া, আমরা কিন্তু এখনো সেই গ্রিপ থেকে বের হতে পারিনি। আমি আসবো সেই বক্তব্যে। বাট এই বের হতে গিয়ে তার নিজের জীবনটা পর্যন্ত দিতে হয়েছে। ওকে, তো এই জায়গাটাতে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আপনার সাথে, যে বঙ্গবন্ধু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লিডারশিপের যে ক্যারিজমেটিক লিডারশিপ তার মাঝে ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটির দিকে তাকালে মনে হয় যে কিছু ঘাটতি আছে। এইখানে আমাকে একটা জিনিস বলেন যে তাজউদ্দিন সাহেবকে তো তিনিই দায়িত্ব দিলেন, তার মানুষই তো ছিলেন, এমনকি তার হত্যার পরে যে মুশতাক ক্ষমতায় আসলেন, এই মুশতাকও তার মানুষই ছিলেন। তাহলে মানুষ বুঝার ক্ষেত্রে, মানুষ চিনার ক্ষেত্রে তার ব্যর্থতা ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল, যে ভারতীয় রয়ের ষড়যন্ত্র অত গভীর ছিল যেটা তার মতো কিংবা যে কারো পক্ষে বোধগম্য হওয়া সম্ভব ছিল না, এরকম কিছু হবে? আচ্ছা, দেখেন যে আমরা রয়ের এই গল্পগুলো না, আমরা ছোটকাল থেকে, আমার জন্মের পর থেকে শুনে আসতেছি। র হচ্ছে বর্তমানে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে নাই। রিক্সা শ্রমিকদের যেই সংগঠন, সেখানেও রয়ের এজেন্ট রয়েছে। শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে টিচার, এগুলো তো আছে। আমি ছোট্ট উদাহরণ দিলাম যে রিক্সা, ঠেলা গাড়ি যারা চালায়, সেখানেও রয়ের এজেন্ট। এখন আপনি লিডার, আপনি ডাইনামিক লিডার, ক্যারিজমেটিক লিডার, অভিসংবাদিত নেতা, আপনি কেন বুঝতে পারবেন না যে আমার দেশকে নিয়ে কি চিন্তা হচ্ছে? আমার দেশকে আপনি কেন আগামী 25 বছর, প্রত্যেকটা লিডারের একটা অন্যতম কোয়ালিটি হচ্ছে সে 25 বছর অ্যাহেড দেখতে পাবে, চিন্তা করতে মানে পারবে। অ্যাডভান্স থিঙ্ক করতে হবে, Advance think করতে এবং হবে। এবিসি এটা- থাকতে হবে তার এই তার plan তো- অ্যাকশনের ভিতরে। action তো থাকতে হবে। এবং এটা লিডারদের অন্যতম একটা বৈশিষ্ট্য, কোয়ালিটি, যে কমপক্ষে 25 বছর তো অ্যাডভান্স তাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আসেন। কিন্তু শেখ মুজিব সাহেব সেটা পারেননি। এটা যেমন তার নিজস্ব একটা ব্যর্থতা, পাশাপাশি তার যে চেয়ারের পাশে যারা ছিল, তারা অনেকগুলো তো শেখ মুজিব সাহেবকে তথ্যপত্র দিয়েও সহায়তা করেন নাই। দুটা কারণ হতে পারে। এক হচ্ছে তারা ভয়ে বলেন নাই, দ্বিতীয় হচ্ছে শেখ মুজিবকে তো আসলে গাইড করার মতো এরকম কেউ ছিলেন না। আর তাজউদ্দিন সাহেব তো আসলে মানে সোল্ড হেডেড, ঠিক আছে? তো তাজউদ্দিন সাহেবের কাছ থেকে তো আসলে সঠিক এখন যদি আমরা বলি যে বঙ্গবন্ধুর মুখ থেকে আমরা শুনি যে এই চুরের দল, ছাটার দল, এইসব বক্তব্য, তাতে মানে জাতিগতভাবে আমাদের যে অনগ্রসর সমাজ ব্যবস্থা, সেখানে এই যে লুঠেরা, চোরেরা এখনো এই যে দেখে যে 32 নম্বরে যখন আঘাত করা হলো, সেখান থেকে লোকজন এইটা উঠে নিয়ে যাচ্ছে কোথায়, মানে হামলার উদ্দেশ্য যে মোটিভ হোক, এই চুরি সামারিটা যেন একেবারে দৃশ্যমান হয়ে গেছিল। তো এই জাতীয় জিনিসগুলো তো তখন নিশ্চয়ই ছিল বলেই বঙ্গবন্ধু বলতে বাধ্য হয়েছেন যে ছাটার দল, হ্যাঁ, বা 7.5 কোটি কম্বল আমারটা কোথায়, আমারটা, এইসব কথা এসেছে।
তো এইটা তাহলে তাকে কি আমরা শুধু দায়ী করব, নাকি আমাদের সমাজ ব্যবস্থা এই জন্য দায়ী? দেখেন সাইদ ভাই, এই বিষয়টা আসলে বাংলাদেশের মানুষের জাতিগত দুইটা সমস্যা রয়েছে। এক, এটা মোটা দাগে যদি আমি বলি, এই জাতি বাংলাদেশের মানুষগুলো খুব দ্রুত ভুলে যায়, খুব দ্রুত ভুলে যায়। আমরা 1971 সালে পূর্ব পর্যন্ত পাকিস্তান দ্বারা শাসিত শোষিত হয়েছি, এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব বলেন যেভাবেই হোক না কেন আমরা স্বাধীনতা পেয়েছি। যুদ্ধ করে 3 লক্ষ কম বেশি মানুষের শাহাদাতের মধ্য দিয়ে আমরা কিন্তু এই স্পিডটাকে ধরে রাখতে পারিনি। 95 সালে আমরা দেখলাম শেখ হাসিনা কোনো অবস্থাতেই বেগম খালেদা জিয়া যে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, এটা দেখতে তার ভাল লাগে না। আন্দোলন সংগ্রাম শুরু করলেন 95 সালে ওই সময় তৎকালীন সেনাপ্রধান নাসিম সাহেবকে দিয়ে কু করানোর চেষ্টা করলেন। সে পরবর্তীতে 96 সালের আন্দোলন সংগ্রাম, আপনাদের নিশ্চিত মনে থাকার কথা যে এক টানা 17 দিন হরতাল বাংলাদেশে, শেখ হাসিনা দেয়, ঠিক না, জ্বালাও পোড়াও। পরবর্তীতে 96 সালে নির্বাচন হয়, নির্বাচনে হাসিনা প্রধানমন্ত্রী হয়। তো তারপরে যাই হোক, এরপরে যে আমি খালেদা জিয়ার যে পার্টটা ছিল, আবার 2001 to 2005 ওই সময় দেশ মোটামুটিভাবে যেভাবে না, আমি আপনার কিছু পয়েন্টে যাই। রাজনীতির ইতিহাস আমার দরকার নাই, আমার দরকার হলো শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন জামাত ইসলামের সহযোগিতা নিলেন এবং প্রফেসর গোলাম আজমের সরাসরি সহায়তা নিলেন। আর এই শেখ হাসিনাই আবার জামাতের বড় বড় নেতাদের মামলা দিয়ে মিথ্যা অভিযুক্ত করে ফাঁসি দিলেন। এই জিনিসটা কোন ধরনের রাজনীতি আপনার বিশ্লেষণে কি ধরে? আপনি দেখেন যে 1996 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন 96 সালের ক্ষমতায় আসার পরপরই দেখবেন তৎকালীন সময় পত্রপত্রিকায় একটা রিপোর্ট হয়েছিল, স্পেশালি ইনকিলাবের রিপোর্ট হয়েছিল যে বিএনপি জামাতের কাছে পরাজিত। কেন, কিভাবে, আমি সেটা একটু বিশ্লেষণ করি। ওই সময় 1996 সালের নির্বাচনে বিএনপি 115টার মতো সিট পায়, কিন্তু বিএনপি প্রায় 44টা আসনে যেই ভোটের ব্যবধানে পরাজিত হয়, ওই আসনে জামাত তার চেয়ে বেশি ভোট পায়। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, অর্থাৎ বিএনপি ধরেন ঢাকার কোনো একটা আসনে 20,000 ভোটে পরাজিত হয়েছে, কিন্তু ঢাকার ওই পার্টিকুলার আসনটায় জামাত 20,000-এর উপরে ভোট পায়, যার কারণে পত্রিকা এভাবে চেপেছে। তখন এইটা সে বুঝে ফেলেছে, এটা শেখ হাসিনা ধরতে পেরেছে। পাশাপাশি এটা বিএনপিও ধরতে পেরেছে যে অ্যাট এনি কস্ট জামাতকে শেখ হাসিনা থেকে আলাদা করতে হবে, এবং তারা আসলে পরবর্তীতে 97-98 সালে একসাথে আন্দোলন সংগ্রাম করে। 2001 সালে তারা নির্বাচন হয়। 2001 সালের যে নির্বাচনে সেখানে প্রায় বলা হয়ে থাকে, এটাও পত্রপত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, একটা রিসার্চ হয়েছে, যে 80টা আসনে বিএনপি সরাসরি জামাতের ভোটে নির্বাচিত হয়েছে। কেন বলা হয় যে ওই যে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করায় যে ভোটের ক্যালকুলেশন থেকে ক্লিয়ার চিত্র চলে আসে যে আগের বার কত ভোট পেয়েছিল, এইবারে কত ভোট পেয়েছে। এই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা তকমা দেয় কি স্থূল কারচুপি, বাংলাদেশ স্থূল নির্বাচন, মানে যেটাকে সূক্ষ্ম কারচুপি পরিচিত, যে স্থূল কারচুপি, এবং সে তো চটে গেল যে না, অ্যাট এনি কস্ট জামাতকে সাইজ করতেই হবে। তারপর 2006 যে বিষয় আসলো, 2006 এবং এরপরে তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে ক্ষমতায় আসার পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে শেখ হাসিনা জেলে থাকা অবস্থাতেই সমস্ত প্ল্যান মেকানিজম তৈরি করা হয়েছে। আপনি দেখেন ওই সময় 2008 সালের নির্বাচনী ভাষণগুলো যদি শুনেন, দেখবেন শেখ হাসিনা প্রত্যেকটা ভাষণে বলেছে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার করব না, ওয়াইরাস খালেদা জিয়া বলছে যে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার করব। অর্থাৎ তারা যে বাংলাদেশের গণতন্ত্র হত্যার যে মূল নকশা, নেপথ্যের যে নায়ক, এটা তারা ছাড় দিবে না। ওয়ারেস শেখ হাসিনা ছেড়ে দেয়, এবং শেখ হাসিনা কি করে, শেখ হাসিনা বাংলাদেশে একনায়কতন্ত্র এবং ফেসিবাদ কায়েমের জন্য 2009 সালে ক্ষমতায় আসার মাত্র
14-15 দিনের মধ্যে 57 জন চৌকো সেনা কর্মকর্তাকে বিডিআর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেয়। এরপর কিন্তু থেমে নেই। তারপরে দেখেন 2010 সালে এইখানে আমার একটা প্রশ্ন, এই সেনাবাহিনীকে শেখ হাসিনা হত্যা করেছে নাকি ভারতীয় ল করেছে, নাকি নাকি এটা জয়েন্ট ভেঞ্চার? না, এটা আপনার কি মনে করেন? এটা আমার যে অ্যানালাইসিস, যে আমি যতটুকু পড়ালেখা করেছি, তথ্যপাত্রকে রিসার্চ করেছি, এটাকে যদি আমি এক কথায় বলতে চাই, সেটা কনক্লুশনটা হচ্ছে এরকম: ভারতের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ভারতের প্রেসক্রিপশন এটা এক্সিকিউট করেছে শেখ হাসিনা। আপনি ওই সময়কার ঘটনাগুলো, জয়েন্ট ভেঞ্চার ওই সময় যদি ঘটনাগুলিকে দেখেন, এবং এইটা এভাবে বলা হচ্ছে যে ভারতীয় লোকেরা বিডিআর এর ভিতরে ঢুকে এই হত্যাযজ্ঞের মিশনে অংশগ্রহণ করেছে। আবার অন্যদিকে দেখেন, এই অবস্থাটাকে, এই বিডিআর এর ভিতরে যখন হত্যাযজ্ঞ চলতেছে, তখন প্রধানমন্ত্রীর উচিত কি সেনাবাহিনীর মাধ্যমে এর অ্যাকশনে যাওয়া, সেনাবাহিনীর মাধ্যমে সে অ্যাকশন যেতে দেয়, আচ্ছা, এটাতে কালক্ষেপণ করেছে। এবং এইটা একটা প্ল্যান করে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, তাদের মেরুদণ্ড এবং মাজা ভেঙে দেওয়ার জন্য এই কাজটা করেছে। আমার মনে হয় এটা এখন অবশ্য খুব ক্লিয়ার। জামাত ইসলামীর নেতাদের, দেলওয়ার হোসেন সাইদির মতো আলিম বা এরকম মতিউর রহমান নিজামীর মতো আলিম, যাদের এই আপনার যৌন কেলেঙ্কারি আর দর্শনের মামলা দিয়ে যেভাবে ইয়ে করা হয়েছে, এই দেশের মানুষ সবাই এটা বিশ্বাস করে যে এটা ফাতানু, এটা বানোয়াট। এবং এইভাবে যদি দেশের শিশু উলামায়ে কেরামকে হত্যা করা যায়, তাহলে সেনাবাহিনীকে এই যে এরাই হত্যা করেছে, এইটাতে আর মানুষের সন্দেহ দূর হয়ে গেছে। এটা খুব খুব একেবারে, এই আমি যত দেশ মানুষের সাথে কথা বলেছি, একসময় যারা সন্দেহ সংশয় প্রকাশ করতেন, তারা মনে করতেন এটা হত্যা, কিন্তু এটা সরাসরি আওয়ামী লীগ করেছে নাকি ভারত করেছে, এইখানে তাদের দ্বন্দ্ব বা সংশয় ছিল। কিন্তু এই ইসলামী ব্যক্তিত্বদের, সালাউদ্দিন কাদিরের মতো মানুষকে যে বিচারের নামে খুন করা, এইগুলো দেখার পরে আর কারো ভাবতে হয় না। আচ্ছা, এটা এক ধরনের চিত্র। রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগের ভিতরে তোফায়েল আহমদ কিংবা সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা আব্দুস সামাদ আজাদ বা রাজ্জাক সাহেবের মতো এদের এক্সারসাইজ করার যে রাজনীতি, যে শেখ হাসিনার যারা আস্থাভাজন হতে পারে নাই, বা কোনো যুক্তি দিতে গেছে বা কোনো নীতিবাক্য হয়তো প্রকাশ করেছে, তখন উনি সাইজ হয়ে গেছেন। এই যে রাজনীতি, এইটাই আওয়ামী লীগের লাভ হলো না ক্ষতি হলো? এই যে ফ্যাসিজমই বলেন আর কর্তৃত্ব পরায়ণতা বলেন, মূলত দলের দশাটা কি দাঁড়ালো? এই বিষয়টাকে যদি আমরা এভাবে বলি, আমি যদি একটু পিছন থেকে বলি, তাহলে বুঝতে বা রিলেট করতে সুবিধা হবে। শেখ মুজিব সাহেব যখন 1975 সালে নিহত হন বা হত্যা করা হয়, এর পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরবেন কে, এ নিয়ে একটা টালমাটাল অবস্থা আওয়ামী লীগের মধ্যে চলে। তখন আমাদের যে ওসমানী সাহেব, এজেম ওসমানী, তিনি হাল ধরার একটু চেষ্টা করেছেন, তো উনি তার নেতৃত্বকে অনেকে মানতে চাচ্ছেন না, ফেল করলেন। জহুরা তাজউদ্দিনের ওয়াইফ, সে ঢাকার কলাবাগানে গুটি কয়েক লোকদেরকে নিয়ে মিছিলও করেছেন, সেও হাল ধরতে চেষ্টা করেছেন, এটা পারতেছেন না, মানে সম্ভব হচ্ছে না। তখন এই তোফায়েল আহমেদ রাজ্জাক সাহেব তারা একটা পরিকল্পনা করলেন যে না, আমরা এইটাকে শেখ পরিবারের হাতেই এই দায়িত্বটা দিই, তাহলে এই দায়িত্বটা বা তার বাবাকে হত্যা করা চলবে। যার কারণে শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে, তখন কিন্তু তাকে দলীয় প্রধান করা হয়েছে। এবং দেখেন 1981 সালে বাংলাদেশে ফেরত আসার পরে শেখ হাসিনা কিন্তু আজও পর্যন্ত দলীয় প্রধান। আপনি দেখেন ফেসিজম এবং স্বৈরাচারী কিভাবে তৈরি হয়, এই স্বৈরাচারী তো তৈরি করছে আওয়ামী লীগের দলীয় নেতারা, এই স্বৈরাচারী তৈরি করেছে বাংলাদেশের শিক্ষকরা, এই স্বৈরাচারী হাসিনাকে তৈরি করেছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এই হাসিনাকে স্বৈরাচারী হিসেবে তৈরি করেছে সাংবাদিকরা। কিন্তু এখানে আমি একটু শিক্ষক, রাজনীতিক, ব্যবসায়ী, সুদীজন, সুশীল সমাজ, এরা তৈরি করেছে, নাকি তারা মানে নতজানু মানসিকতার কারণে শেখ হাসিনার কর্তৃত্ব পরায়ণতা, তার মিশনারিজ, তার সিস্টেমের কাছে পরাজিত হয়ে
তার কর্তৃত্বে চলে গেছে, কোনটা সত্য? আচ্ছা দেখেন, শেখ হাসিনা কি একদিনে স্বৈরাচারী হয়ে গেছেন? যদি 1981 সালে যদি কারো যারা বলেন যে একেবারে রয়্যাল মাস্টার প্ল্যানে ওইখানে ট্রেনিং নেওয়া, ওইখানের ফর্মুলা, ওইখানের বাজেট নিয়ে কাজ করে থাকে, তাহলে তো সে আগে থেকেই জিনিস। কিন্তু পৃথিবীর কোথাও কোনো ইতিহাসে পাবেন না, আপনার যদি ইন্ডিজিনাস সাপোর্ট না থাকে আপনার কোনো মিশন কোনো দেশে কাজ হবে না। আপনার আচ্ছা। ইউনিট ইন্ডিজিনাস সাপোর্ট, আপনাকে দেশীয় সাপোর্ট লাগবে। আচ্ছা। সেই দেশীয় সাপোর্ট কারা? এই মানুষগুলো। এই মানুষগুলো তো দেশীয় সাপোর্ট। হাসিনাকে কি কখনো চ্যালেঞ্জ করেছে? আপনি গণভবনের সাংবাদিক সম্মেলনগুলো দেখেন নাই? সাংবাদিকরা হাসিনাকে দিব্যি তেল মারতো যে তেল মারতো কিভাবে? মানে বাবা, ম্যাডাম আপনি তো এই করেছেন majestic সেই lady, করেছেন। আপনি তো, আপনাকে দেখে জাতি উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, আপনি কি তেলতেলা কোশ্চেন। আচ্ছা, তাইলে এই জায়গায় চলে আসি। তাইলে এই জাতির, এই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, পরিবর্তন হলো, এখন যারা ক্ষমতায় যেতে চায়, হ্যাঁ, এরা তাহলে ভবিষ্যতে কি করবে? মানে এই প্র্যাকটিসটা যেহেতু এই, আপনি তা কি হবে আমাদের ভবিষ্যৎটা কি তাহলে? বিষয়টা হচ্ছে, জি আমি যেহেতু ফেসিজমের কথাগুলো বলতেছিলাম, যে আমি একটু বলে নিই যে 2010 সালে পরে যে জামাতের নেতৃবৃন্দদেরকে জেলে পোড়া হলো, সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে একদিন 150 জন লোককে হত্যা করা হলো, হেফাজতের শাপলা চত্বর বিদ্যুৎকে বন্ধ করে দিয়ে শাপলা চত্বর নির্মম হত্যা করা হলো। এর পরবর্তীতে কি হলো? এর পরবর্তীতে যে শেখ হাসিনা কিন্তু আনচ্যালেঞ্জড হয়ে পড়লো। সে বিনা বাধায় একের পর এক করে দিচ্ছে। আমাদের অনৈক্য ছিল আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কি চেয়েছি? আমি নিজে একা বাঁচতে চেয়েছি। দেখেন সাইদ ভাই, আমি যখন একা বাঁচতে চাবো বা আপনি যখন একা বাঁচতে চাবেন, আপনি একা বাঁচতে পারবেন না। আর আমরা সবাই যদি মরতে চাই তাহলে কেউ আমাদেরকে মারতে পারবে না, কারণ এটা তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রমাণ হইল যে 15-16 বছর ধরে কিছু হইল না, কিন্তু যারা যখন মরতে থাকলো, পুলিশ অফিসার বলতেছে যারা মারি সে মরে, পাশেরটা সরে না। এটাই তো তাদের ভীতির কারণ হলো। এরপরে এই যে হত্যাগুলো, কিন্তু এগুলো সব ইন্ডিয়া প্রেসক্রিপশন হয়েছে। এবং এরপরে যেটা হলো যে দেখেন যে 2014 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়, বিনা ভোটে নির্বাচন, 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল। একটা সংসদ পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোথাও পাবেন না যে যেখানে ভোট হওয়ার কথা ওই ভোটে 154 জন এমপি এমনি নির্বাচিত হয়ে সরকার গঠন করে ফেলে। এবং সেই নির্বাচনে সুজাতা সিংয়ের যে প্রভাব আপনারা দেখেছেন বাংলাদেশে এসে, সেখানে সবাই কেউ নির্বাচনে যেতে চায়নি এবং এরশাদ সাহেবও যেতে চায়নি। এরশাদ সাহেবকে জোর করে তাকে চিকিৎসার নামে সামরিক হসপিটালে বন্দী করে তাকে বাধ্য করলো। 2018 সালে কি নির্বাচন আমরা দেখলাম? তাহাজ্জুদের নির্বাচন, রাতের নির্বাচন। সকালে মানুষের লাইন ধরে ঘুমানোর আগেই লাইনে দিতে যাবে, লাইন ধরে ভোট দিতে যাবে, এর আগে দেখা যায় যে রাতে তাহাজ্জুদ পরে সব ভোট শেষ হয়ে গেছে। এই যে 2024-এর দামি নির্বাচন, এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, আমরা যেহেতু সময়ের কারণে একটু সংক্ষিপ্ত করে নিতে হবে। এই যে রাজনীতির খেল তামাশা, আপনার চিত্রটা পরিষ্কার হয়ে গেছে। এখন আগামীর জন্য কয়েকটা মিনিট আমরা এই আগামীতে এই যে রাজনীতিতে পট পরিবর্তন হলো, চাঁদাবাজ তো ঠিকই আছে। সাধারণ মানুষ যেভাবে এই যে দ্রব্যমূল্যের ব্যাপারে যে 2 দিন ধরে যে কথা হচ্ছে, এবং বিএনপির নেতারা যখন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন এবং দ্রব্যমূল্যের ব্যাপারে কিছু দায় দিতে চাইলেন, এরপরে এই কথাগুলো আজকে সারাদিন মানে ঢাকায় মনে করেন টক অফ দ্য টাউন ছিল, যে কেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে। দেখা যায় স্তরে স্তরে ঘাটে ঘাটে এরা চাঁদা দিতে হয়। তাহলে স্বৈরাচার চলে গেল, তাহলে চাঁদা দিতে হচ্ছে কেন? এটাকে কিভাবে সামাল দেওয়া হবে বা এটা সমাধানটা কি হবে? এই কথাটা বলার আগে সাইদ ভাই আপনি আমাকে একটু অ্যালাউ করবেন 1 মিনিট? জি প্লিজ। যে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কথাটা একটু বলতে হবে, এটা আমাদের ইতিহাসের অনেক বড় পার্ট। এবং আজকে আমি এবং আপনি যেভাবে যে স্বৈরাচারের বিরোধী, স্বৈরাচারী হাসিনা ফেসিবাদকে নিয়ে যেভাবে কথা বলতেছি, এটা পারতাম না। আজ থেকে 1 বছর আগে আমাদের মুখের ভাষা
এমনটা ছিল না। তালা মারা ছিল, কেউ কথা বলার সাহস করতে পারে, গুম হয়ে যাবে, খুন হয়ে যাবে, খুন হয়ে যাবে। আমি এখানে কথা বলি, উদাও হয়ে যাবে, দেশে আপনার ফ্যামিলি আক্রান্ত হবে, আপনার আত্মীয় স্বজন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আমার আক্রান্ত মুখের হবে। ভাষাকে কেড়ে নেওয়া হয়েছে, আমার কণ্ঠকে রোধ করা হয়েছে। সেখান থেকে আল্লাহর এক বিশেষ রহমত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে এগিয়ে এসে নিয়ামক স্বরূপ কাজ করে এই জাতিকে মুক্তি দিয়েছে, তাদের প্রতি তো অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। এখন এই যে 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দেশটাকে নতুন করে সংস্কার করার, সাজানোর, ফলে ফুলে ফলে সুশোভিত করার সুযোগ এসেছে। এখন এই সুযোগটাকে যদি আমরা হাতছাড়া করি, তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ খুব ভালো জানে। এখন দেখেন, মাত্র 6 মাস হয়েছে ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন, আমরা কিন্তু অস্থির হয়েছি। আমি আমার আলোচনায় বলছিলাম আমাদের জাতির যে দুইটা একটা কোয়ালিটি বলেছিলাম, খুব দ্রুত ভুলে যাই আমরা, এবং যে আমরা বিক্রি খাই অস্থির হয়ে যাই, অস্থির। আমাদের দেখেন, জুলাই আগস্টের বিপ্লবের স্পিরিট অলরেডি আমাদের স্মৃতি থেকে বিস্মৃত হওয়া শুরু করেছে। আমরা এই স্পিরিট থেকে সরে যাচ্ছি। আরেকটা দল খাই শুরু করে দিয়েছে। এই যে আপনি যে চাঁদাবাজির কথাটা বললেন, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো এই জুলাই বিপ্লব সংগঠিত হয়নি। না, নিশ্চয়ই না। এত বড় একটা সংগ্রাম, এত মানুষের রক্ত, শুধু কি একটা নির্বাচন, এটা যুদ্ধ। যে আপনি একটা নির্বাচন দিলেন, একটা দল ক্ষমতায় চলে আসলো, কিন্তু এসে তো তারা এখনো পর্যন্ত গোটা দেখেন যে সচিবালয়ে কর্মকর্তা হয়েছে প্রায় 700 উপরে, ডিসি এসপি থেকে শুরু করে থানার ওসি থেকে শুরু করে টিওনো থেকে শুরু করে, তার কি সবাই দেশ থেকে পালিয়েছে? না, তো সবাই রয়েছে। আপনি সবাইকে কি চাকরি থেকে বরখাস্ত করেছেন? করেন নাই। আপনি কিছু বদল করেছেন, কিন্তু তারা স্টিল দেয়ার অন দ্য গ্রাউন্ড। তারা কিন্তু বহাল তবিয়ত আছে। এই সরকারকে স্বাধীন সুস্থভাবে কাজ করতে দিচ্ছে না, এবং এইটা কিন্তু বর্তমানে বিএনপি, জামাত, এই দলগুলো বুঝতে পারতেছে। কিন্তু তারপরেও তারা যদি নির্বাচনের জন্য যদি উতলা হয়ে যায়, তাহলে এই যে প্রশাসনিক যে কিছু ফান্ডামেন্টাল যে সংস্কার, এটা কিন্তু করা সম্ভব না। স্পেশালি ধরেন জুডিশিয়ারি, আমি হয়তো বা আপনার অন্য কোনো একটা সেশনের সেগমেন্টে সংস্কার নিয়ে কথা বলবো। যে দেখেন, সংস্কার জুডিশিয়ারি, প্রশাসন, পুলিশ, ইলেকশন কমিশন, আমি মনে করি এই 4টা ফান্ডামেন্টাল, এবং আর্থিক খাতের যে এই ফান্ডামেন্টাল সংস্কারগুলো হওয়া দরকার, এবং সংস্কারের সিলসিলা চালু করে দিয়ে যাওয়া সম্ভব হলে যে বর্তমানে জামাত, বিএনপি বা অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে, তাদের কাছ থেকে এমন একটা অঙ্গীকার নেওয়া, লিখিত চার্টার হতে পারলে তো ভালো, চার্টার না হলেও একটা অঙ্গীকার নেওয়া যে আমরা যে সংস্কার যতটুকু করতে পারলাম করলাম, বাকি সংস্কার তোমরা অব্যাহত রাখবে। এটা যদি না হয়, শুধু একটা নির্বাচন দিয়ে আজকে চলে যাবেন। আপনি দেখেন চাঁদাবাজির কথাটা, আগে চাঁদাবাজির বিষয়টা হচ্ছে এমন কিছু লোকের পরিবর্তন হয়েছে। আগে যেমন টেম্পো স্টেশন, বাস স্টেশন, বাজারে, স্টেশনে, মাছের ঘেরে, খামারে, হসপিটালে, সমিতিতে যেভাবে চাঁদাবাজি হইতো, ওই চাঁদাবাজ আওয়ামী লীগ আগে চাঁদাবাজ করতো, সেখানে সরে গেছে। এখন সেখানে অন্য একটা দল চাঁদাবাজি করে। কিন্তু এই জায়গায় আমার প্রশ্ন হলো, যারা ক্ষমতায় যেতে চান বা যারা রাজনীতি করছেন, এই চাঁদাবাজি যদি এবং প্রশাসন যারা আছেন, এটা যদি বন্ধ না করা যায়, তো ক্ষমতার উদ্বোধনের লাভটা কি হলো? বরং এখন দেখা যাচ্ছে যে কেউ বলছেন যে এটা আগের ফ্যাসিবাদী সরকারের যেসব পুলিশ বাগিয়ে গেছে, যেসব আছে এরা করতেছে। কেউ বলছেন না, নতুন লোকেরাই করতেছে, এবং ছিনতাই রাহাজানি করতেছে। তাইলে এটা নিয়ন্ত্রণের কথা কেউ বলছেন না, আইডেন্টিফাই করছেন না কারা এটা করছে, আর কার দলের ছাত্র এটা, কার দলের ছেলে এটা, কে এরা। এই ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, আমি সিলেটে অনেক প্রতিষ্ঠান বেদখল হয়ে যাচ্ছে, মানে কেউ না কেউ দখল করে নিচ্ছে, কোনো ইয়ে নাই। এ বলতেছে অমুক নেতার লোক, সে বলতেছে তার লোক। এই যে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট, মানে ডাইরেক্ট কোনো ডিক্লারেশন নেই, ক্লিয়ার নাই, কিন্তু দখল চলছে। এইটা বন্ধের উপায়টা কি? আপনি দেখেন যে চাঁদাবাজি কে করতেছে, কারা করতেছে, এটা সবাই জানে। এটা হয়তোবা মানুষ শুধু কথার জন্য একটা কথা বলা, নিজকে সেভ করার জন্য বা নিজকে কোনো জটিলতায়
গ্যাঞ্জামে না জড়ানোর জন্য তারা বলতেছে যে আমরা জানি না কে চাঁদাবাজি করতে, বাট দে নো, প্রত্যেকে জানে কে বা কারা চাঁদাবাজি করতেছে, কোথায় করতেছে। আপনি চাঁদাবাজিকে যদি বন্ধ করতে চান, আপনি দেখেন যে তারেক রহমান সাহেবের গত 1 বছর ধরে তার যে বক্তব্য, তার যে ম্যাচুরিটি, পলিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং সে কিন্তু বারবার বলতেছে যে চাঁদাবাজির ক্ষেত্রে তার জিরো টলারেন্স। এমনকি যে খুব পরিষ্কার করে একটা বক্তব্য কিছুদিন আগে দিয়েছেন যে যারা নিজস্ব স্বার্থে এই করবে সেই করবে, যার দায় দলের উপর আসে তাদের আমি ক্যারি করতে পারবো না, এই কথাটা পরিষ্কার বলছেন। কিন্তু তাদেরকে ধরা, আইডেন্টিফাই করা, নিয়ন্ত্রণ করা, নির্মূল করা, এই দায়িত্বটা নেওয়ার জন্য তাকে কি করতে হবে? এখন যে বিষয়টা হচ্ছে, দেখেন তারেক রহমান সাহেব লন্ডনে বসে তো আমাদের ঢাকার মোহাম্মদপুরে, কেরানীগঞ্জে, খিলগাতে কে চাঁদাবাজি করে তাকে আইডেন্টিফাই করা, তাকে ধরা কি সম্ভব? সম্ভব না। এটা তো ওই জায়গার স্থানীয় দায়িত্বপ্রাপ্ত যেই নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে করতে হবে। দেখেন, যে যত বড় নেতা তার চাঁদাবাজি, তার লোক কর্মী বাহিনী তত বেশি। এই বিশাল কর্মী বাহিনীকে পালার জন্য তো টাকা দরকার। এবং বাংলাদেশে দেখেন, এই চাঁদাবাজিকে বন্ধ করার জন্য আমি যেটা বিভিন্ন আলোচনায় পড়ি, আমি আজকে মানে আপনি কি কোনো সুনির্দিষ্ট সাজেশন দিতে চান? ডেফিনেট, যে প্রত্যেকটা নেতৃবৃন্দের ভিজিবল এবং বৈধ ইনকাম থাকতে হবে। মানে রাজনীতিতে সক্রিয় প্রত্যেকটা মানুষের, সক্রিয়ভাবে যারা রাজনীতি করবে, ইউনিয়ন থেকে ইউনিয়ন জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকের বৈধ এবং ভিজিবল ইনকাম থাকবে। এখন আমি একটা উদাহরণ দিই, যে দেখেন অনেকে দেখবেন নামে মাত্র অ্যাডভোকেট, কিন্তু সে জীবনে কোর্টে যায় না, তার একটা ফাইল নেই, একটা ক্লায়েন্ট নেই, কিন্তু সে বিশাল বড় রাজনীতিবিদ। সে যখন রাস্তায় চলে, সে তার সাথে এত কর্মী বাহিনী, গাড়ি বাড়ি আছে, সব আছে, সুন্দর সুন্দর দামি গাড়িতে যায়, তার ফ্ল্যাট আছে। এটা কিভাবে? আমাকে একটা অ্যানসার করে। যে সামথিং রং সামওয়্যার সে এটা ম্যানেজ করেছে, ফাও খাইতেছে, এটা তার সাদা বান্ডারা, তার চেলা চামুন্ডারা তারে দিতেছে, ওরা লুটতেছে বলেই তো দিতেছে, এবং সেটা জানে, সেটা জানে। আমি তো এমনও নেতৃবৃন্দের ইনফরমেশন জানি যে সে নেতৃবৃন্দ নিজে ফোন করে চাঁদা চেয়েছে, ভিডিও ভয়েস কল আমার কাছে পাঠিয়েছে, আমি সেটা শুনেছি। যার কাছে টাকা চেয়েছে নেতৃবৃন্দ, সে বড় নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ফোন করে টাকা চেয়েছে, সে বলে দিছে যে তার কাছে এত টাকা চাইছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা। তো এটাকে তো বন্ধ করতে হবে। এই জাতীয় পর্যায়ের একেবারে যে কেন্দ্রীয় কমিটি এবং যে এটা নির্বাহী কমিটি, যেটা কোর যে কমিটি থাকে 20-25 জনের, তাদেরকে একটা ফার্ম ডিসিশন আসতে হবে। লোক, আমাদের এখানে চাঁদাবাজির কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, এই যে নির্বাহী কমিটি যে কোনো দলের, আমি একটা পার্টিকুলার দল বলতে চাই না, তাদের এই নির্বাহী কমিটির এই লোকগুলো যে ছাদাবাজ নাই, সেটা গ্যারান্টি কোথায়? আপনি তো জানেন বিগত দিনে, তাহলে এইটা পরিবর্তন কিভাবে আসে? এটা না হলে তো গত 15 বছর স্বৈরাচার হাসিনা কিভাবে ক্ষমতা ছিল? আপনি তো 1000 কোটি টাকার প্রজেক্ট নিছে। আপনি সাংবাদিক মানুষ, আপনি আমার এই কথা তো চোখের সামনে দেখা, প্রজেক্টের পর প্রজেক্ট, এবং এই প্রজেক্ট মানেই তো একটা বড় অঙ্ক পকেট। বড় অঙ্ক। তারা তো এটা নিজস্ব আওয়ামী লীগ, এর একটা অংশ তো অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের পকেটেও গেছে, বিকজ ক্ষেত্র বিশেষ তারা ম্যানেজ করে চলে। দেখবেন যখন বড় বড় আন্দোলন সংগ্রাম হয়, দেখবেন বড় রাজনৈতিক দলের বড় কেন্দ্রীয় পর্যায়ের নেতারা জেলখানায় ঢুকে পড়ে। এটা সেফ জোন। তারা কথা বলতে পারে না, কারণ তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হবে। কেন? আপনি রাজনীতি যখন করতে আসবেন, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো হিম্মত নিয়ে আসতে হবে। পকেটের টাকা দিয়ে রাজনীতি। আচ্ছা, আগামী কোনো একদিন আমরা এই সমাধানের জন্য আর কি কি করা যেতে পারে? পরিশেষে আমি আপনার মাধ্যমে যে কথাটা বলতে চাই, আসেন যে চাঁদাবাজি এবং বন্ধ করে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানে যে 2000 ছাত্র জনতার বুকের তাজা রক্তের মধ্য দিয়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশকে সাজানোর যে সুযোগ পেয়েছি, বাংলাদেশটাকে নতুন করে রিফর্ম করার, রিকনস্ট্রাক্ট করার, রিবিল্ড করার, রিডিজাইন করার, বাংলাদেশকে নিয়ে রিথিং করার যে সুযোগটা পেয়েছি, এটা যাতে আমরা হাতছাড়া না করি। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি উদাত্ত আহ্বান করতে চাই, সেটা হচ্ছে নিজেদের, বিশেষ করে বিএনপি জামাত, এই বড় 2 রাজনৈতিক দলের ঐক্যকে ধরে রেখে নিজেদের মধ্যে দোষারোপ
আপ না করে, কাদা ছুড়োছুড়ি না করে সামনের নির্বাচনের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রফেসর ইউনূসকে হেল্প করেন, সহায়তা করেন। প্রফেসর ইউনূস সাহেব একটা ফান্ডামেন্টাল কিছু সংস্কার সাধন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সে চলে যাবে। ওই সময়টা পর্যন্ত আপনারা সহায়তা করেন। এবং বাংলাদেশ, আমি আপনাকে এখানে একটা কথা বলি। আপনি জানেন ডক্টর ইউনূস যখন তথা যে নোবেল নিয়ে যখন লন্ডন হয়ে দেশে গিয়েছিলেন, আমরা এখানে বিশাল সম্বর্ধনা দিয়েছি। আমি তাতে সরাসরি জড়িত ছিলাম, যে আপনার আলেকজান্ডার প্যালেস। এবং সেই সুবাদে এই চ্যানেলটার সাথে আমার সম্পর্কে আমি এটা নিশ্চিত করে বলতে পারি, ডক্টর ইউনূস একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না। এই দেশে ক্ষমতায় থাকার কোনো লোভ, কোনো আগ্রহ তার নাই। কারণ তার চেয়ে বড় জায়গাতে দুনিয়া জুড়ে তার যে সম্মানের মর্যাদা আছে, তার যে বয়স, তার যে ওয়েল অ্যাকসেপ্টেন্স গোটা দুনিয়া, এবং দুনিয়া জুড়ে যে সম্মান আছে, সম্মান তিনি খোয়াতে চাইবেন না। কাজেই আমাদের জাতির জন্য সৌভাগ্য যে তার মতো একজন মানুষকে পাওয়া গেছে, নাইলে এই কিছু সামাল দেওয়া যেত না। এখানে পাল্টা অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। কাজেই আপনার এই কথা সত্য যে তাকে আমাদের সকলে মিলে সহযোগিতা করে এটা রিফর্ম, এটা পরিবর্তন, এটা সংস্কার নিশ্চিত করা উচিত। তার মাধ্যমে আমরা তাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সাপোর্ট নেওয়া এবং দেশটাকে রিফর্ম করে যথেষ্ট সমৃদ্ধ জাতি গঠনের সুযোগ নেওয়া উচিত। পাশাপাশি হচ্ছে আগামীতে যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী তৈরি না হয়, কোনো ফেসিবাদ যাতে তৈরি না হয়, এই ফেসিবাদ তৈরির যে পথ, যে মত, যে দরজা, যে জানালা রয়েছে, সেটাকে কপাট মেরে দিতে হবে। বাংলাদেশ থেকে ফেসিজম একেবারে চিরতরে শেষ করে পরবর্তী কোনো অনুষ্ঠানে যে এই বিষয়ে আপনি সুনির্দিষ্ট প্রস্তাব আপনার কাছে শুনতে চাই, যে ফ্যাসিজমটাকে নির্মূল করতে হলে কি করতে হবে। আপনি ভালো থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকবেন। আপনার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ।